সমরেশ বসুর ছোট গল্পের ভুবন, লিখেছেন কানাইলাল জানা। একথা অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, লেখকরা স্বপ্ন ধরার জাল নিয়ে বসে আছেন, সেই জালের বিভিন্ন স্বপ্ন বেছে নিচ্ছেন এবং প্রকাশ করছেন। অর্থাৎ বাস্তব জগৎ থেকে লেখকরা তাদের বিষয়বস্তু বেছে নেন, সেই বিষয়বস্তুর মধ্যে লেখকের নিজস্ব স্বকীয়তা ফুটে ওঠে। অনেকটা যেন তারই উত্তরে সমরেশ বসু অকপটে বলেছেন, আমার মস্তিষ্কটা তেমন জলে ভেজা উর্বর নয়, 12 মাস সেখানে ব্যাঙের ছাতার মতো গল্প গজায়। ছোট গল্প বিষয় রবীন্দ্রনাথের ভাবনা। মানুষের জীবনটা বিপুল একটা বনস্পতির মতো, তার আয়তন, তার আকৃতি সুঠামো নয়, দিনে দিনে চলছে তার মধ্যে এলোমেলো ডালপালার পুনরাবৃত্তি। এই স্তূপাকার এক গেমির মধ্যে হঠাৎ একটা ফল ফলে ওঠে, সে নিটোল, সে সুডৌল। বাইরে তার রং রাঙা কিংবা কালো, ভিতরে তার রস তীব্র কিংবা মধুর। সে সংক্ষিপ্ত, সে অনিবার্য, সে দৈবলব্ধ, সে ছোট গল্প। ছোট গল্পের সে সংক্ষিপ্ত, সে অনিবার্য, সে দৈবলব্ধ, সে ছোট গল্প। ছোট গল্পের আঁতুর ঘর এডগার অ্যালান পোর দেশ উত্তর আমেরিকা হলেও মোপাসার দেশ ফ্রান্স, জ্যাক লন্ডনের দেশ ইংল্যান্ড এবং আন্তন চেকভের দেশ রাশিয়া হয়ে বাংলায় আসে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি এবং রবীন্দ্রনাথের হাত ধরে মনোবিশ্লেষণের সূক্ষ্মতা, চরিত্র নির্মাণের দক্ষতা, পটভূমির বৈচিত্র্য, ভাষার পরিপাট্য এবং আঙ্গিকগত সাজসজ্জায় বাংলা ছোট গল্প বিশেষ মর্যাদা পেয়েছে। তারপর বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক, জগদীশ গুপ্ত, বনফুল প্রমুখ হয়ে অবশ্যই সমরেশ বসু। ছোট গল্প চোরা লণ্ঠনের আলোর মতো, এর দ্যুতি প্রকাশ ক্ষীণতম হলেও এর গভীর অস্তিত্ব অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে আপন মহিমায় উদ্ভাসিত হয়ে ওঠে। তাই বিন্দুতে সিন্ধুর স্বাদ নিয়ে পাঠক পায় মানসিক তৃপ্তি। 1924 থেকে 88, মাত্র 64 বছরের আয়ুতে সাহিত্য জীবন। 1946 থেকে 88 অর্থাৎ 4 দশকের কিছু বেশি। গল্প লিখেছেন 250, কিন্তু মানুষ রতন, স্বীকারোক্তি ইত্যাদির মতো বড় গল্প তো নয়। সব ছোট গল্প সম্ভব নয়। সীমিত পরিসরে আলোচনায় আসবে মাত্র কয়েকটি গল্প। সমরেশ বসুর ছোট গল্পে যে দিগন্ত বারে বারে প্রকাশ পেয়েছে তা তার নিজস্ব অভিজ্ঞতার, চেতনার ও উপলব্ধির ভিত্তিতে গড়ে ওঠা। আজকের জটিল জীবনে মানুষের যে নানা সংকট, তাই গড়ে নিজস্ব অভিজ্ঞতার, চেতনার ও উপলব্ধির ভিত্তিতে গড়ে ওঠা। আজকের জটিল জীবনে মানুষের যে নানা সংকট, তাই বারবার প্রতিফলিত হয়েছে তার গল্পে। সে সময়ের অমানবিক পরিস্থিতির মধ্যে মানবিকতার ছবি তিনি এঁকেছেন দরদ দিয়ে। এই সময় নৈহাটিও জগদ্দল এলাকায় বসবাস করার সময় তিনি গঙ্গার উভয় পাড়ের কারখানা ও বস্তির জীবন ঘুরে ঘুরে দেখার ফলে গল্পে তার প্রতিফলন ঘটেছে। সমরেশ বসুর প্রথম গল্প আদাব মাত্র 5 পাতার লিখেছিলেন উদয়ন লাইব্রেরির দেয়াল পত্রিকার জন্য, যেখানে তিনি নিয়মিত লেখাপড়া করতেন। তার বন্ধু আদাব গল্পটি পাঠিয়ে দেন সুখ্যাত পরিচয় পত্রিকায়। সম্পাদক মানিক বন্দ্যোপাধ্যায় সেটি প্রকাশ করেন।
1946 সালের শারদ সংখ্যায়। আদাব কেবল সারা জাগালো না, মন জাগানিয়া সম্প্রীতির গল্প হয়ে বেঁচে রইল আজও। আদাব ঢাকার একজন মুসলমান মাঝি এবং সুতকলের একজন হিন্দু মজুরের গল্প। দাঙ্গার মধ্যে ইংরেজ পুলিশ গুলি চালাচ্ছে নির্বিচারে। এরা দুজন লুকিয়ে পড়ে অন্ধকার গলিতে ডাস্টবিনের পাশে। চোখাচোখি হয়। বিড়ি ধরাতে গিয়ে হিন্দু শ্রমিক দেখতে পায় মাঝি মুসলমান, আটকে উঠল, কিন্তু নিশ্চিত হলো তার কাছে অস্ত্র নেই। মাঝি বলে, পুঁটলিতে আছে পোলা মাইয়ার লেইগা 2টা জামা আর একখান শাড়ি। পরের দিন ঈদ, সে যাবে বুড়ি গঙ্গা পেরিয়ে সুবই ডায়। সুতকলের মজুর তার জামা তুলে দেখায় তার কাছেও কোনো অস্ত্র নেই। দুজনে সুখ দুঃখের কথা বলে। এও বলে যারা দাঙ্গা বাঁধায় তাদের গায়ে দাঙ্গার আঁচ লাগে না। একসময় মাঝি উঠে পড়ে রাতের অন্ধকারে সাঁতরে পার হবে মুড়ি গঙ্গা। একা হয়ে যাবে বলে মজুর মাঝিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বউ আর সন্তানদের টানে মাঝি আর অপেক্ষা করতে চায় না। বিদায় নিতে উঠে দাঁড়িয়ে বলে, আদাব। মজুরও আদাব জানায়। মাঝি বেরিয়ে যাওয়ার কিছু পরে শোনা যায় ভারী বুটের শব্দ এবং বন্দুকের গুলির আওয়াজ। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে রাঙা হয়ে উঠেছে তার পোলা মাইয়া ও বিবির জামা এবং শাড়ি। 46-এর ভয়াবহ দাঙ্গা গোটা দেশে এক কালো চিহ্ন এঁকে দিয়ে গেছে। 22 বছরের যুবক সাহস দেখালেন এই গল্প লেখার। এটি শুধু সময়ের প্রতিচ্ছবি নয়, লেখকের নিজস্ব অননুকরণীয় অভিজ্ঞান চিহ্ন। স্থানগত এবং কালগত বাস্তবতাকে অতিক্রম করে এই গল্প হয়ে উঠেছে এদেশের এক ট্র্যাজিক ইতিহাসের সাক্ষী। প্রতিষ্ঠা পর্বে সমরেশ বসুর প্রতিটি গল্পই নতুন করে পাঠকদের সচকিত করে তুলত, কারণ গল্পগুলিতে উঠে আসছিল সমাজের একেবারে নিচু তলার জীবিকাহীন বা উপজীবিকা ধরে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের পর্যুদস্ত মানুষের ক্ষতবিক্ষত জীবন। অকাল বৃষ্টি, জোয়ার ভাটা, স্মাগলার, বিষের ঝাড়, সোনাটর বাবু, কিমলিস, ফটিচার, পশারিনী, শুভ বিবাহ, ষষ্ঠ ঋতু, পারি, কাজ নেই। এই গল্পগুলিতে পাওয়া যায় লেখকের জীবন দৃষ্টির অনন্যতা, গল্প বলার অনন্য শৈলী এবং তার কথা গদ্যের বিশিষ্ট চাল। এসব গল্পের পটভূমি তার নিবাস উত্তর 24 পরগনার আতপুর জগদ্দল নৈহাটির কলকারখানা, দোকানপাট, গলি নিয়ে বিস্তীর্ণ গঞ্জ এবং তার লাগোয়া হতশ্রী পাড়া গাঁ। আধখ্যাচরা শিল্পাঞ্চল জুড়ে বাংলাভাষী এবং অবাংলাভাষী মিশ্র জনবসতির সঙ্গে উদ্বাস্তু মানুষের বাড়তি চাপ। চটকল, রংকল ও অন্য সব কারখানা মিলে শিল্পায়নের এক করুণ বাস্তব। এই বাস্তবের একেবারে অবতল থেকে উঠে এসেছেন সমরেশ বসু। এইসব গল্পে যে সত্য প্রকাশ পেয়েছে তার সঙ্গে তুলনীয় কিছু তখন সত্যিই বাংলা সাহিত্যে ছিল না। যেমন কাজ নেই গল্পে ফটিকের উপজীবিকা দলছুট গরু ধরে এনে লক্ষ্মী কুণ্ডুর খোয়ারে গচ্ছিত রাখা। গরু পিছু ফটিকের আয় 2 আনা, যার গরু ছাড়াতে এলে লক্ষ্মী কুণ্ডু নেয় 10 আনা। কোনো রকম ঝুঁকি ছাড়াই কুণ্ডুর আয় 8 আনা। গরু চুরি করে আনার শ্রম, ঝুঁকি, বদনাম সব ফটিকের, আর তার আয় 2 আনা মাত্র। বাড়িতে আছে সমত্ত মেয়ে বুলা, সে অন্ধ। শিশু বুলা এবং তার মাকে একদিন ফটিক ছিনিয়ে এনেছিল এক মাতালের হাত থেকে। মা মারা গেলে বুলাকে কোলে-পিঠে করে মানুষ করেছে ফটিকই। কিছু পয়সা আয় হলে বাড়িতে হাঁড়ি চড়ে উনুনে,
না আয় হলে চড়ে না। 100 টাকা দিতে পারলে চটকলে একটা কাজ পাবে ফটিক, কিন্তু সে টাকা কুণ্ডু দিলে সুচারুভাবে গরু চুরি করবে কে? একদিন এক পাল গরু চুরি করে খোঁয়ারে ঢোকানোর পর জানতে পারে সে গরু চড়তে এসেছিল কুণ্ডুর গোয়াল থেকে। কৌশলে ফটিককে পুলিশে ধরিয়ে দেয় কুণ্ডু। বাড়িতে বাবা কখন ফিরবে অপেক্ষা করছে ক্ষুধাতুর বুলা। সারাদিনই অপেক্ষায় সার। সন্ধ্যায় এগিয়ে এলো লক্ষ্মী কুণ্ডু স্বয়ং লোলুপ দৃষ্টিতে। যুবতী বুলাকে রক্ষা করার কেউ নেই। পেলে লেগে যা সমরেশ বসুর আরেকটি মর্মস্পদ কাহিনী। এক 12 বছরের কিশোরের প্রতি দোকান মালিকের নির্মম ও নিষ্ঠুর আচরণের গল্প। 10 বছরের বৃন্দাবন কান্ত কুণ্ডুর দোকানের কাজে লেগেছিল। এখন তার বয়স 12, কিন্তু কান্ত কুণ্ডু কখনোই ওর নাম ধরে ডাকে না। বেন্দাকে হয়তো মালিক মানুষের বাচ্চা বলেই মনে করে না। বৃন্দাবনের সমবয়সী কোনো খরিদ্দার বালক যখন তাকে জিজ্ঞেস করে, তোকে সবাই শহরের বাচ্চা নয়তো কাকের বাচ্চা এসব বলে কেন? গভীর বেদনা এবং অপমান জ্বালা বুকে চেপে বৃন্দাবন হেসে বলে, ওরা তো সব ইঁদুরের বাচ্চা। কান্ত কুণ্ডুশালা তথা কর্মচারী গোপাল আবার তাকে বেন্দা বলে ডাকলেও অনেক সময় বলে শালিকের বাচ্চা, পিঁপড়ের বাচ্চা বা উচ্চিংড়ের বাচ্চা। বাড়িতে খেতে গেলে কান্তর বউ ডাকে ওল কচু বলে। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে অনেক লাঞ্ছনার সয়ে একবারই মালিকের বাড়ি যায় খেতে। রাতে গোপাল তাকে বন্ধ করে গুদাম ঘরে। বস্তার ওপর রাতে শুতে গিয়ে ইঁদুর মারা খেলায় মেতে ওঠে। একটি নেংটি ইঁদুর মারলে 5 পয়সা, ধেড়ে মারলে 10 পয়সা। এভাবে কিছু পয়সা বেশি আয় করতে পারলে মাকে দিতে যায় যে মা থাকে অন্য পুরুষের সঙ্গে, এবং যে মা বেন্দাকে বাসে না আদৌ। শক্ত হাতে লাঠি ধরে বেন্দা ক্রমাগত ইঁদুর মারে আর চেঁচায়, মরশালা ইঁদুরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, ইঁদুর। কিন্তু পুজোয় দশমীর দিন কান্ত কুণ্ডুর বাড়িতে সারাদিন কাজ করে ভরপেট খেয়ে সারা গায়ে খাবার মাখিয়ে হেসে কুঁদে ভাসানের দলের সঙ্গে হই হই করে যখন সে গুদাম ঘরে এসে ঢুকলো, তখন তার কানে কেবলই ভাসছে সারাদিন তাকে খেপিয়ে তোলা চিৎকার। পেলে লেগে যা। ইঁদুর মারার কথা তার মনে রইল না। ক্লান্তিতে এবং নেশার ঘরে গভীর ঘুমে ঢলে পড়ল। সারা রাত ধরে ইঁদুরের দল ছড়িয়ে পড়ল বেন্দার পা থেকে মাথা পর্যন্ত। ওর গায়ে, ঠোঁটে, কানে, চুলে, গলায়, বুকে, পেটে, যেখানে যত জায়গায় খাবার লেগেছিল চেটে চেটে খাবলে নিল ইঁদুরের দল। এমনকি জিভের ডগাও কেটে খেলো। হয়তো হাঁ করে ঘুমিয়েছিল। পরের দিন মৃত বৃন্দাবনকে দেখে কান্ত কুণ্ডু বলল, এই শুয়োরের বাচ্চাটার চোখের মণি, নাকের ডগা, জিভের ডগা শুদ্ধ খেয়ে ফেলেছে ইঁদুর। এখানে বিষয় ভাবনা ও আঙ্গিকে বাংলা ছোট গল্পের নতুন পর্ব গড়ে দিয়েছেন অকৃত্রিম সমরেশ বসু। বালক বয়সে মায়ের কাছে ব্রত কথা শুনে মোহিত হতেন সুরথ। সেসব কথা অদল বদল করে নিজের মতো করে শোনাতেন। ব্রত কথা নিয়ে কথকতার একটি শৈলী প্রচলিত আছে। সমরেশ এই কথন শৈলীকে সুনিপুণভাবে ব্যবহার করেছেন ছোট গল্প সানাবাউরির কথকতায়। সুন্দর রায় যাবেন জামশেদপুর কোম্পানির কাজে। জমিদারি উঠে গিয়ে এ গায়ের বাবু ভদ্রলোকরা সব কলকারখানার চাকুরে। দীর্ঘ হাঁটা পথ পেরিয়ে বাস ধরতে হবে, তাই ভোরের আগেই যাত্রা। অনেক খুঁজে মোট নিয়ে সঙ্গে যাওয়ার জন্য ধরলেন সানা বাউরিকে। মনে বড় যাতনা সানার। ঘর ছেড়ে শুয়েছিল গাড়ির নিচে। বেরিয়ে এলো সানা।
কুচকুচে কালো গুলি ভাঁটা চেহারা, মোটা ঠোঁট আর পাকানো চুল, কোকিলের মতো লাল চোখ, কোমরে এক চিলতে কাপড়, গায়ে জড়ানো পুরনো গামছা। মোট মাথায় সানা রওনা দিল সুন্দর রায়ের সঙ্গে, সঙ্গে জীবন বাণুজ্যে আর হারান গাঙ্গুলি। আলো বলতে জীবন বাণুজ্যের হাতে ফুটো ফাটা এক হারিকেন। মোট বইতে 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 সানা বলতেই থাকে তার দুঃখের কথা। গায়ে তার প্রবল জ্বর। বাবুদের দুধামা ধান পেলে কি 2 পয়সা পেলে সানার বউকে শুতে দেয় মটরর সঙ্গে। সানার বউ সুখী সবে ডাগর হইয়া উঠছে, ডাগর হ্যাঁ উঠছে, কিন্তু উয়ার সুখ নাই। জমিদারি উঠে গেছে, বেগার খাটা উঠে গেছে, কিন্তু পাপ তো যেছে না। শহরে মেয়ে মানুষের পাড়া আছে, এখানে আছে বাউরি পাড়া। যার ঘরে ধান আছে সে ফুর্তি করে বাউরি মেয়েদের সঙ্গে, বাধা দেওয়ার কেউ নেই। সানা মাল বয় আর জ্বরের ঘোরে বলে চলে গ্রামের সমূহ অনাচার ও কেচ্ছা। শুধু বাউরি বাড়ি নয়, যার ঘরে বেশি ধান বেশি জমি আছে সে তুলনায় মন্দ অবস্থার লোকের ঘরে ঢোকে। অত্যাচারে শঙ্কিত সানার বউ সুখী বারবার পালায় ঘর ছেড়ে। কখনো বলে তাকে মাটিতে পুঁতে দিতে, তাল গাছ হয়ে থাকবে। সানা কখনো বা হিংস্র হয়ে ওঠে, কিন্তু নিরুপায়। বউ ভাবে ঘরে ধান নাই, স্বামীটার পান ও নাই কেনে। সানা নিরুপায়, তার বুকে তাই বড্ড জ্বালা। বড্ড ক্রূর সত্যি প্রকাশ করে সানা বাউরি। এ গল্পে সমরেশ বসু অবতল সমাজের ক্রূর সত্য উদ্ঘাটন করেছেন কথন ভঙ্গিমায়। গঞ্জ এলাকায় বশীকরণের গল্প গুণিন। 8-9 বছর পর বেনাহাটি গ্রামে ফিরল নকুর দিগর ওরফে নকুর গুণিন। দিগর তাদের পদবী। স্টেশনে নেমেই দেখা করতে গেল স্টেশন মাস্টারের সঙ্গে। বদলে গেছে পূর্বের স্টেশন মাস্টার, তবু নতুন করে আলাপের পর নকুরকে গুণিন বলে সম্বোধন করায় সে খুশি। মাস্টারের কাছে স্বীকার করেছে গুরুর কাছে গুন্তুক শিখে সে গুণিন। নতুন করে স্বীকার করেছে গুরুর কাছে গুন্তুক শিখে সে গুণিন। নকুর মনে মনে আন্দাজ করতে পারল গ্রামের এবং পাড়ার পরিস্থিতি বদলে গেছে। গায়ের সবার কথাই তার মনে হতে লাগলো। তাকে দেখে সকলে কি বলবে? মা কি বেঁচে আছে? বোনটার গতি হয়েছে? তার কাজ ছিল না, রোজগার ছিল না বলে মায়ের জ্বালাতনে ছাড়তে হয়েছে গ্রাম। টিনের সুটকেসটা নিয়ে ভাবতে লাগলো, যতই শহরে হও আর মাথা চাড়া দাও, গুণিনের কেরামতি মারতে পারবে না কেউ। স্টেশন থেকে বেরিয়ে ভাবছে কোন জানে বাড়ি যাবে। কেউ তাকে চিনতে না পারলেও সবাই যে তাকে দেখছে, এতেই তার বুকটা উঁচু হয়ে উঠল খানিক। ধীরে ধীরে নকুরকে চিনতে পারে পালদিঘির রিক্সা চালক কাশেম, কান্তখুড়োর ছেলে ললিত। অন্য সকলে তার পোশাক আশাক, জুতো, বাবরি চুল, চকচকে টিনের সুটকেস দেখে ভাবলো 2 পয়সা কামিয়ে এসেছে নকুর। এখন সে মান্যী ব্যক্তি। কাশিমের রিক্সায় বাড়িতে গেলে ভিড় করলো পাড়া প্রতিবেশীরা। বন্টি কারোর হাত ধরে চলে গেছে। মা লজ্জিত ছেলেকে ঘর ছাড়া করেছিল বলে। সমস্ত মেয়ে বউরা নকুরকে দেখছে ঝোপঝাড়ের আড়ালে। নকুর এত সুন্দর, এত গুণবান, এত বড় মানুষ। অবাক কান্ত খুড়ো, মতি খুড়োরা। গায়ে পড়ে আদর করছে মতি খুড়ো, কারণ তার আছে আই বুড়ো মেয়ে। নানান জনে নানা কথা বলায় লেগে গেল তর্ক বিতর্ক। নকুর জানাতে থাকে তাকে পিত্তিমির লোক গুণিন বলেই জানেন। নকুর গুণিন। তখন উপস্থিত সবাই
বলে তারাও নকুরকে গুণিন বলবে। কিন্তু এত লোকের মধ্যে নকুর খুঁজছে হরিমতিকে। হরিমতি এলো পরের দিন সকালের ভিড় পাতলা হতে। হরিমতিকে দেখলে পিত্তি জ্বলে যায় নকুরের মার। তাছাড়া হরিমতি বিধবা হয়ে থাকে বাপের বাড়ি। যদিও হরিমতির আশা নিয়ে ফেরেনি, কিন্তু তাকে এমনটি দেখবে তাও আশা করেনি নকুর। আর যদিও দেখলো হরিমতির মনের হদিশ পেল না, মন তার হরিমতির কাছে পড়ে থাকে, কিন্তু লোকজন বন্ধু বান্ধবের হাত থেকে রেহাই নেই সকাল বিকেল। সে যে গুণী, এটা ওটা চায়। কেউ চায় মাদুলি, কেউ জলপড়া, অনেকে চায় বশীকরণ। শেষে বশীকরণ চাইল হরিমতিও। অথচ হরিমতিকে নকুর গুণিনী বলে ভাবে। বশীকরণ তেল সিঁদুর দিয়ে হয়। বিফল হলে শেষ ব্যবস্থা অমাবস্যার দিন মাঝরাতে বিবস্ত্র অবস্থায় কবর থেকে মানুষের হাড় তুলে এক ছুটে হাড় শুদ্ধ জলে ডুবে উঠতে হবে। কলকাতায় এই কাজ করে লাখপতি হয়েছে অনেকে। রাজা মহারাজা তাদের দরজায় বাঁধা। হরিমতি চায় পরস্পর গুরু শিষ্য। হরিমতি চায় পরস্পর গুরু শিষ্য না ভেবে নকুর প্রাণ খুলে কথা বলুক। নকুর হরিমতির মনকে না বোঝার চেষ্টা করে স্থির করে বশীকরণের মাধ্যমে সে তাকে পাবে। দুদিন বাদেই এলো অমাবস্যা। নকুর বেশ খানিকটা সিদ্ধি খেয়ে ভাম হয়ে রইল। মাঝরাতে কোদাল নিয়ে বাইরের পথ ধরে ঘুটঘুটে অন্ধকারে হাজির হয় বেনাহাটি ও পানিহাটির সীমানায়। সামনে গোরস্থানে নেমে কোদাল চালায়। একটি মাংসের টুকরো লেগে থাকা কঙ্কাল ও উঠে এলো। হা হা করে কঙ্কাল হাসছে। ওপর থেকে হরিমতি হাসছে। চারদিক থেকে বিচিত্র হাসির কলরোল। কারা যেন তাকে ঘিরে ফেলে নাচছে। কোন রকমে উঠে ঝাঁপিয়ে পড়ল হাড় শুদ্ধ কাছাকাছি দিঘির কালো জলে। সেখানেও হাসি, সেখানেও হরিমতি। হাত বাড়িয়ে পার খুঁজতে গিয়ে আরো তলিয়ে গেল, আর উঠল না জল থেকে। পরদিন বেলায় ভেসে উঠল গুণিনের মৃতদেহ। সবাই বলল দানয়ে চুবিয়ে মেরেছে গুণিনকে। জলভরা চোখে হাহাকার করে উঠল হরিমতি। গুণিন, তুমি হরিমতির মন বুঝলেনি? কে চেয়েছিল বস্তু, আবার যে জীবনে বাঁচতে চেয়েছিলাম তুমি তা দিলেনি। পারুল মুর্মু সমরেশ বসুর একটি প্রেমের গল্প, যার পরিণতি অতি মর্মান্তিক। গুণিন, তুমি হরিমতির মন বুঝলেন। পারুল মুর্মু সমরেশ বসুর একটি প্রেমের গল্প, যার পরিণতি অতি মর্মান্তিক। সাতর্ধ ওকুদার সঙ্গে লেখকের পরিচয় আছে। ওকুদা পৈতৃক সম্পত্তি ভাঙিয়েই চালিয়ে যাচ্ছেন। অনেকদিন পর ওকুদার সঙ্গে দেখা মধ্য কলকাতার একটি বাড়ি, কিন্তু তার সঙ্গে একটি মহিলা, যা আগে কখনোই দেখেননি। পরে জানা গেল বীরভূমের বাড়ি থেকে আসার সময় সাঁওতাল মেয়ে পারুল মুর্মু এসেছে ওকুদার সঙ্গে কলকাতা দেখবে বলে। বীরভূমে ওকুদার বাড়িতে থাকে পারুলের দাদা বৌদি। খালি পা মুখে হাসি পারুল নিয়েছে বিয়ার আর ওকুদা হুইস্কি। হারিয়া খাওয়া মেয়ে নিতেই পারে বিয়ার। কিছুদিন পর আবার দেখা একটি মিডনাইট বারে।
পপ মিউজিক এবং নাচ গান চলছে, কিন্তু বেয়ারা তাদের টেবিলে কিছুই সার্ভ করছে না। লেখকের পরিচিত একদল যুবকের হুমকানিতে দিতে বাধ্য হলো এবং মালিক পক্ষ স্বীকার করলো যে পারুলকে তারা ভুল করে দেহোপজীবিনী ভেবেছিল। মাস ছয়েক পরে যখন আবার দেখা ২০-২২ বছরের সেই সরল গ্রাম্য মেয়েটির কথার মধ্যে বীরভূমের আঞ্চলিকতা অনেক কম, অনেকটাই চাঁচা ছোলা কলকাতার বাংলা কথা আয়ত্ত করেছে। পারুল এখনো অবিবাহিতা। ওদের সমাজের অনেকে বিয়ে করতে চেয়েছিল, পারুলই রাজি হয়নি। অকুদার সঙ্গে ঘুরে বেড়ায়, কিন্তু কেউ কাউকে বিয়ে করতে নারাজ। কিন্তু যেহেতু ঘরছাড়া হয়েছে পারুল, অকুদার সম্পত্তি, টাকা পয়সা তার চাই। এই সাক্ষাতের আরো 6 মাস পরে বীরভূম বেড়াতে গিয়ে খোঁজ পান অকুদার বাড়ি। অকুদার হদিশ পাওয়া গেল না, কিন্তু দেখা হলো পারুলের দাদা বসন্ত মুর্মুর সঙ্গে। স্তম্ভিত হয়ে গেলেন লেখক যখন বসন্ত জানায় যে পারুলকে জাত ভাইয়েরাই পিটিয়ে মেরে ফেলেছে। বসন্তের ভাষায় খারাপ হয়ে গেছিল। সমাজ পঞ্চায়েত কিছু মানত না। মেম সাহেব হতে চাইছিল। কত উল্লেখযোগ্য গল্পই এলো না আলোচনায়, যেমন মরশুমের একদিন, অকাল বৃষ্টি, সুচাঁদের বারে মাসা, ফটিচার, ছেঁড়া তমসুক, বিহিত, মহাপ্রাণ, রং, মরেছে পেলগা ফর্সা, খিচকা বলা সমাচার, নররাক্ষস, শুভ্রা সন্ধ্যা সংবাদ, উড়াতিয়া ইত্যাদি ইত্যাদি। রবীন্দ্রনাথ বলেছিলেন, একটা কথা মনে রেখো, গল্প ফটোগ্রাফ নয়। যা দেখেছি, যা জেনেছি, তা যতক্ষণ না মরে গিয়ে ভূত হয়, একটার সঙ্গে আরেকটা মিশে গিয়ে 5টায় মিলে দ্বিতীয়বার পঞ্চত্ব পায়, ততক্ষণ গল্পে তাদের স্থান হয় না। সমরেশ বসুর গল্পের অনেকটা স্থানই জুড়ে আছে আসল এবং আদি ভারতবর্ষের হতদরিদ্র সমাজ। বদলে যাওয়া সময়কে তিনি চিত্রিত করেছেন তার স্থিতধী সমরেশ বসুর গল্পের অনেকটা স্থানই জুড়ে আছে আসল এবং আদি ভারতবর্ষের হতদরিদ্র সমাজ। বদলে যাওয়ার সময়কে তিনি চিত্রিত করেছেন তার স্থিতধী সৃষ্টিতে। পরীক্ষা নিরীক্ষার সৌজন্যে তিনি বদলে ফেলেছেন গল্পের আঙ্গিক, ভাষা এবং শৈলী। শৈলী হচ্ছে ভাষার বিশিষ্ট গুণ, যা লেখকের আবেগ ও চিন্তাকে সংহত রূপে প্রকাশ করে, যা সমরেশ বসুর লেখায় মান্যতা পায়। তার গদ্য ভাষার ঋজুতা, স্বচ্ছতা এবং কথকতা গল্পের বিষয়কে আরো বলিষ্ঠ এবং ঋদ্ধ করেছে। প্রথম জীবনে কমিউনিস্ট ভাবাদর্শের দীক্ষিত ছিলেন। প্রেসিডেন্সি কলেজে পড়া সত্যপ্রসন্ন দাশগুপ্তের মাধ্যমে যখন তিনি জগদ্দলের বাসিন্দা, তাই তার ছিলেন। প্রেসিডেন্সি কলেজ পড়া সত্যপ্রসন্ন দাশগুপ্তের মাধ্যমে যখন তিনি জগদ্দলের বাসিন্দা, তাই তার গল্পে সেই ভাবাদর্শের প্রকাশ ঘটেছে বারবার। পরে নররাক্ষস,
স্বীকারোক্তি ইত্যাদি গল্পের ছাপ পড়েছে ফ্রয়েডিয়ান ভাবধারা। ছাপ পড়েছে ফ্রয়েডিয়ান ভাবধারা, কারণ হতে পারে বিদেশি গল্পের অনুবাদ পড়ার জন্য। সমরেশ বসুর স্বভাব ছিল লিখে ফেলবার আগে নিজের মধ্যে তৈরি আখ্যানটি মুখে মুখে জনে জনে বলা। সকালে বলা গল্প সন্ধ্যায় বদলে যেত অনেকখানি অদল বদল করে, তাই তার পাণ্ডুলিপিতে কাটাকুটি দেখা যেত না। সুন্দর হাতের লেখায় সুদৃশ্য পাণ্ডুলিপি, কথা গদ্য চলে স্রোতের মতো টানে। এভাবে প্রকাশিত হয়েছিল 51টি গল্প গ্রন্থে মোট 250টি গল্প।